মায়াবতী পর্ব ৮। এই মানুষটাকে দেখার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি। কত কথা ভেবে রেখেছি অথচ আজ তাকে এতটা কাছে দেখেও যেন বিশ্বাস করতে পারছি না। কি বলবো সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, কথা এলোমেলো হচ্ছে নাকি? আমি নিজে এখানে কি করছো মায়া? জি না মানে আসলে আমি কি মানে করছো? এখানে কেন এসেছো? সে প্রশ্ন করেছি। কোনো কঠিন প্রশ্ন তো ধরিনি। সেদিনের মতো যে আমতা আমতা করবে। আসলে আমি এই কলেজে ভর্তি হয়েছি। এই কলেজে? হুম। আপনি এখানে কি করছেন? কোনো কাজে এসেছেন? সামনে থাকা মানুষটি আমার প্রশ্নের জবাব দিল না। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সারা বাংলাদেশে কি তুমি আর কোনো কলেজ পাওনি ভর্তি হওয়ার জন্য? তোমাকে আমার ছাত্রী হতে হলো? আমি থতমত খেয়ে বললাম, মানে আপনি এই কলেজের শিক্ষক? হুম। আমি আর আগের মতো বাজে স্টুডেন্ট নই, স্যার। আমার এসএসসি রেজাল্ট ভালোই এসেছে। সে চোখ বড় বড় করে বলল, ও আল্লাহ তাই? আমাকে আগে বলবেন না, তাহলে আপনাকে সম্মান দিয়ে কথা বলতাম। আমার ভীষণ খারাপ লাগলো ওনার কথা শুনে। শত হোক, উনি এখন আমার টিচার। আমি কাঁচুমাচু করে বললাম, সরি স্যার, সরি। আমি আসলে বলতে চাইছিলাম যে আমি এখন আর থাক, আর বলতে হবে না আপনাকে। আপনি ওইখানে গিয়ে বসুন, আপনাদের সাদরে বরণ করা হবে। উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট করে হেঁটে সামনে চলে গেল। আমি আশা করিনি যে প্রথম দিনই এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে যাব। আমি ধীর পায়ে আমি এগিয়ে গেলাম একটা চেয়ারের দিকে। ভাবতে লাগলাম সেই দিনের কথা। ঢাকা শহরের ছেলেমেয়েরা যে আমাদের সেই ছোট্ট মফস্বল শহর থেকে সব দিক থেকে এগিয়ে, সেটা স্কুলে ভর্তি হওয়ার পরেই বুঝেছিলাম। আম্মা আমাকে বাসায় প্রাইভেট টিউটর দিয়েছিল। আমি বন্ধুদের কথায় বাইরে কোচিং করতাম। কোচিংয়ে কয়েকদিন এক ভাইয়া অসুস্থ থাকায় ভাইয়ার অনুপস্থিতিতে ওনাকে পাঠিয়েছিল। উনি এসেই আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলেও আমি একটা প্রশ্নেরও জবাব দিতে পারিনি। যার কারণে আমাকে অনেক অপমান করেন তিনি। আমাকে বলেছিল ভবিষ্যতে কি হতে চাই? আমিও বলেছিলাম ডাক্তার। উনি শ্লেষাত্মক হাসি দিয়ে বলেছিল, এই পড়াশোনায় ডাক্তার তো দূর, পাস করতে পারবে না তুমি। উনার এই কয়েকটি কথাই আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। আবেগ আর দুঃখকে সাইডে সরিয়ে পড়াশোনা করেছি শুধু। পরবর্তীতে আমি নিজেই বুঝেছিলাম উনি ঠিক কথাই বলেছিলেন। উনি সেইদিন যদি এইসব কথা না বলতেন তাহলে হয়তো আমি আজ এই কলেজে পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া তো দূর, পরীক্ষা দেওয়ার মতো পয়েন্টও থাকতো না আমার। অনেক খুঁজেছিলাম আমি ওনাকে, কিন্তু পাইনি। আজ এতদিন বাদে ওনাকে দেখলাম অথচ তিনি তিক্ততা ভরা কথা শুনিয়ে দিয়ে গেল আমাকে। কেমন মানুষ উনি? যেহেতু দেখলেন যে আজ আমার কলেজে ১ম দিন, আজ কি অন্তত পক্ষে আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারতেন না? "এই মেয়ে, তুমি কি নতুন?" আমি হকচকিয়ে উঠে দেখলাম আমার পাশে একটা মেয়ে বসে আছে। আমি তাড়াহুড়ো করে বললাম, "হ্যাঁ, আমি নতুন এসেছি।" "আমিও নতুন এসেছি। কি নাম তোমার?" "মায়া।" "তোমার নাম কি?" "কবিতা।" "বাহ! খুব সুন্দর নাম তো তোমার। তোমার নামও খুব সুন্দর, মায়া। তোমার চেহারাও মায়া, মায়া ভাব আছে অনেক। তোমার বাসায় কে আছেন, কবিতা?" "আমি, মা, বাবা আর ভাইয়া। তোমার বাসায় কে আছেন?" আমার ঈশা কথা মনে পড়ে গেল। ও একদিন আমাকে এইভাবে জিজ্ঞেস করেছিল। আমি সরল মনে সব বলে দিয়েছিলাম। না, এবার আর ভুল করছি না আমি। এখন এইটা আমারও পরিবার। আমি ওকে বললাম, আমি, মা, বাবা আর ২ টো ছোট ভাই-বোন। তুমি বড়? হুম। কেন বলো তো? বড় হলে খুব সুবিধা, তাই না? মানে, আরে জানো না তুমি, আমার বড় ভাইয়াটা একদম বজ্জাত। ও যাই বলে আমাকে তাই করতে হবে। বাবা-মাও সবসময় ওর সাপোর্ট দেয়। সবসময়ই ও যা করে তাই ভালো আর আমি যা করি তাই ভুল। তাহলে তো তুমি দেখছি সত্যিই অনেক ঝামেলায় আছো। অনেক ঝামেলা। কবিতা নামের এই বাচাল মেয়েটার সাথে আমার কিছু সময়ের মধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু ওর অতিরিক্ত কথার জন্য আমি একটা সময় হাঁপিয়ে উঠলাম। তারপর ও যতই যাই বলুক আমি শুধু হা হু করে উত্তর দিলাম। আমার জীবনে দেখা সবচেয়ে বাজে মানুষ হচ্ছে এই টিচার। ফিসফিস করে বলল কবিতা। আমি ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, কেন? উনি তোমাকে কি করেছে? অনেক বাজে মানুষ উনি, অনেক বাজে। বুঝলাম, কিন্তু উনি কি করেছে তোমাকে? কি ক্ষতি করেছে তোমার? আমার অস্তিত্বকে সে মানে না, বুঝলে? মানে কি? এই যে পিছনের দিকের ২ মিস, আপনাদেরকে বলছি। আপনাদের কি আমাকে টিচার মনে হচ্ছে না? আমি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকালাম। আর চোখে তাকিয়ে দেখলাম
ক্লাসের সব স্টুডেন্টই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে বললাম, "সরি স্যার, এইটাই ১ম আর শেষ ওয়ার্নিং দিচ্ছি তোমাদের। আমার ক্লাসে কেউ কোনো কথা বলবে না। না মানে না। আমি পড়ানোর পর কিছু না বুঝলে জিজ্ঞেস করবে। কিন্তু কানাকানি কথা আমি পছন্দ করি না। বুঝাতে পারলাম?" হুম। ক্লাস শেষে স্যার চলে যেতেই কবিতা স্যার এর যাওয়ার পানে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিল। আমি ওর মুখ আটকে ধরে বললাম, "আরে করছো কি? মরবে নাকি তুমি? কেউ ওনাকে বলে দিলে কি হবে? নিজে তো মরবেই, আমাকে সাথে নিয়ে মরবে। আরে এই টিচার আমার কি করতে পারবে? আমি দাদাকে বললেই দাদা আমাকে ওর হাত থেকে বাঁচাবে। আর তুমি একদম চিন্তা করো না। আমি থাকতে এই বজ্জাতটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না।" কি বলছো এসব? উনাকে গালি দিচ্ছ কেন? উনি তো আমাদের শিক্ষক। শিক্ষক না কচু। এই হচ্ছে আমার বজ্জাত বড় ভাই, কাব্য। আমি অবাক হয়ে রইলাম। এই জন্যই ২ জনের নামের মধ্যে এত মিল। আমি কবিতার চেহারার দিকে তাকিয়ে দেখলাম ২ জনের চেহারাও অনেক মিল আছে। আমি অবাক হয়ে দেখলাম ২ জনের কর্মের মধ্যে পুরো আসমান জমিন তফাৎ। আজকের দিনেও যে এই ঝামেলা সহ্য করতে হবে সেটা স্বপ্নেও ভাবিনি। আমি চুপ করে খাটের মধ্যে বসে আছি। সাবিহা মুখ গোমড়া করে আছে জানালার পাশে। ও একবার বারান্দায় যাচ্ছে আবার ঘরে আসছে আর আমাকে বারবার বলছে, "তুমি ভুলেও ঘরের বাইরে যাবে না, বলে দিচ্ছি আমি।" সাব্বির ঘরের মাঝে চেয়ারে বসে আমাদেরকে দেখছে। ও আগে বুঝতে না পারলেও এখন বোঝে এখানে কি হচ্ছে। ঘটনা হচ্ছে, সাবিহার মামি এসেছে, তবে সে একা আসেনি, সাথে নিয়ে এসেছে নিজের ভাইয়ের একমাত্র ছেলেকে। উদ্দেশ্য একটাই, আমার সাথে নাকি তার ভাইয়ের ছেলেকে খুব মানাবে, আমাকে তার ভাইয়ের ছেলের জন্য নিবে। তার ভাইয়ের ছেলের মতো নাকি ছেলেই হয় না। কিন্তু আমরা ভালো মতোই জানি সে কেমন ছেলে। এর আগেও একটা বিয়ে করেছিল। অত্যাচার সহ্য করতে না পেরে সেই বউ চলে গেছে। এখন এসেছে আমার পিছনে। আজ বাবা বাসায় না থাকায় সে সুযোগে এসেছে আমাকে মানাতে। আম্মা অবশ্য আমাদের ৩ জনকেই এক রুমে থাকতে বলেছে। সাবিহা কিছুক্ষণ পর পর সাপের মতো ফুঁসছে। কোনো এক কারণে ও ওর নানা বাড়ির মানুষদের পছন্দ করে না, আগে থেকেই করে না। এরপর যখন আবার আমার বিয়ের কথা উঠেছে, ও যেন রণমূর্তি হয়ে উঠেছে। কিছুক্ষণ পর পর আমাকে বলছে যে বাবাকে কল দিতে। আমি নিষেধ করেছি। বাবার কাজের ক্ষেত্রে আমি কোনো ঝামেলা করতে চাই না। বাবাকে জানালে হয়তো বাবা আজই কাজ রেখে চলে আসবে। আম্মা কিছুক্ষণ আগে বলেছে ওদেরকে কোনোভাবে আজকেই বিদায় করবে, কিন্তু এখন এসে বলল, "মায়া, ওরা মনে হয় আজকে যাবে না, আমাদের বাসায় থাকবে। তোমরা রুমেই থাকো, আমি খাবার দিয়ে যাচ্ছি।" রুমে খাবার দিলেও কোনো লাভ হলো না। একটু পর মামি এসে হাজির। কোনো কথা না বলে আমার কাছে এসে আমার চুলে হাত ডুবিয়ে দিয়ে বলল, "মাশাআল্লাহ, তোমার চুল তো অনেক বড় হয়ে গেছে। একটু ডিম দুধও খেও, শরীরে শক্তি পাবে। যে শুকনা তুমি, আরে সাগরিকা, খাওয়াস না মেয়েটাকে?" আমি, আম্মা সবাই চুপ করে রইলাম। মামি আবার বলল, "তোমার এই বাড়িতে সমস্যা হয় বুঝতে পারছি। শোনো, আমার ভাইয়ের ছেলেটা কিন্তু মানুষ হিসেবে খারাপ না। ও তোমাকে অনেক পছন্দ করেছে। না হলে তোমার চাইতেও কত সুন্দরী মেয়ে ওর পিছু পিছু ঘুরে। নেহাত তোমাকে মনে ধরেছে তাই তোমাকেই চাইছে। আমি বলি কি মা, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আমার ভাইপোও রাজি। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী।" বলেই হো হো করে হাসতে লাগলো। সাবিহা ধরাম করে বলল, "আপনার মেয়েও তো মাশাআল্লাহ অনেক সুন্দরী মামি। আপনার ভাইপোর মতো এত গুণধর ছেলেকে কেন হাতছাড়া করছেন? আমার বোনকে প্রয়োজন হলে রিক্সাওয়ালার কাছে বিয়ে দিব, তাও আপনার ভাইপোর কাছে না।" আহ সাবিহা, কি হচ্ছে? মামি হয় না তোমার? আম্মা ধমকে উঠে সাবিহাকে। মামি অপমান বোধ করলে সেখান থেকে উঠে চলে যায়। আম্মা আমাকে বলে, "মায়া, আজ ৩ ভাই বোন একসাথে থেকো। কোনো কিছু লাগলে ঘর থেকে বের হইও না। উনারা কিন্তু বাসায়ই থাকবেন।" আমার কখনোই রাতে পানি পিপাসা পায় না, কিন্তু আজকে পাচ্ছে। আম্মা বলে গেছে বের না হতে, আম্মাকে ডাকতে। আম্মাকে জোরে জোরে ডাকলেও আম্মার সাড়া না পেয়ে একাই বের হলাম পানি নিতে। ডাইনিং রুমে পুরোই অন্ধকার। আমি ভয়ে ভয়ে টেবিলে হাতড়ে জগ খুঁজলাম। গ্লাসে পানি ভরে যখন পানি মুখে নিতে যাব তখনই কোনো একজন লোকের বলিষ্ঠ হাত আমাকে দু হাতে আঁকড়ে ধরলো। আর সাথে সাথেই লাইট জ্বলে উঠল।
মামি লাইট জ্বালিয়েছে। মামিকে দেখলাম কেমন করে হাসছে। আম্মাও নিজের ঘর থেকে বের হয়ে এসেছে। আম্মাকে দেখে মামি খুব বাজেভাবে হেসে বলল, কিরে, তোর সতীনের মেয়ের না আমার ভাইপুকে পছন্দ না? তাহলে রাতের আঁধারে এইসব কি করছে? আমি ভয়ে জমে গেলাম। আম্মা কি আমাকে ভুল বুঝবে এবার? আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব? আম্মা, আমি কিছু করিনি আম্মা। বিশ্বাস করো আমায়। এই মেয়ে, তোরে কিসের বিশ্বাস করবে? তোর মায়ে ওর সংসারটারে নষ্ট করছে। এখন তুই আইসোস? আসলে তোর মা বেডি একই রকম। পুরুষ মানুষ পাইলেই হয়েছে তোদের, তাই না? আম্মা, বিশ্বাস করো আমি কিছুই করিনি। আমি তো শুধু পানি খেতে এসেছিলাম। আমাদের রুমের দরজার দিকে তাকিয়ে দেখলাম সাবিয়াও এসে দাঁড়িয়েছে। কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। মামির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মামি? সবাই এখানে কেন তোমরা? আসছো তুমি মা? তোমার বোনের রক্ষা করতেই একটু আগেই না বড় বড় কথা বলছিলে যে তোমার বোনরে রিক্সাওয়ালার ছেলের কাছে বিয়ে দিবা, তাও আমার ভাইপুর কাছে দিবা না। এখন তো তোমার বোনই আমার ভাইপুরে ঘর থেকে বাইর কইরা আনছে নষ্টামি করার জন্য। এখন তো এরে আমার ভাইপু তো বিয়ে করবে না। নষ্ট করলিতে দিয়াই গা যা তোর বোন রে। কোনো ভালো পোলাই কি আর বিয়ে করব তোর বোন রে? সাবিয়া একবার আমার দিকে আর একবার আম্মার দিকে তাকালো। তারপর মামির ভাইপোর দিকে তাকিয়ে বলল, আমার বোন আপনাকে এখানে নিয়ে এসেছে ভাইয়া? হুম, তোমার বোনই আমাকে ডেকেছে, তাই তো আমি এখানে এসেছি। বাহ, আপনি তো দেখছি খুবই বোকা মানুষ। আমার বোন ডাকলো আর আপনি চলে আসলেন। না, মানে আসলে আর কি মামি, আমার বোন বলল আর আপনার ভাইপো চলে আসলো। আমার বোনকে আমি কোথায় পাঠাবো আমি বুঝে নিব। আপনার ভাইপোর চরিত্রও তো মাশাআল্লাহ। তো তাকে কোথায় পাঠাবেন? আরে আমার ভাইপো তো পুরুষ মানুষ আর অনেক সরল সোজা। কিসের জন্য ডাকছে বুঝছে নাকি? আমার বোন নষ্টামি করতে চাইলে আপনার ভাইপোর ঘরের ভিতরে থাকতো, বাইরে বের করে আনতো নাকি? আমি জানি আমার বোন এখানে কি করছিল। আপনি কি আমাকে বলবেন আপনি আমাদের রুম থেকে কি নিয়ে এসেছিলেন তখন? আর আমাদের রুমেই বা আপনি কেন গিয়েছিলেন? আমি আমি কখন গেলাম? আমি তো যাইনি। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না মামি। তুমি আমাদের রুমে গিয়ে পানির জগ নিয়ে এসেছো কেন? মা, তুমি তো নিজেই আমাদের রুমে পানির জগ ভর্তি পানি দিয়ে এসেছো। সেটা এখানে কিভাবে এলো? ভাবি, তোমাকে এখনো কিছু বলছি না তোমাকে, কারণ তুমি আমার বড় ভাইয়ের বউ। তোমাকে তো মা গ্রাম থেকে পছন্দ করে এনেছিল, এখনো তুমি শোধরাওনি একটুও না। তোমাকে ভালোবেসে মা এখানে এনেছিল, আর তুমি আমাদের সাথে এখনো মিশে উঠতে পারোনি তুমি। কাউকে কষ্ট দেওয়ার একটা সুযোগ হাতছাড়া করো না, তাই না? মায়া কি কি মায়া কি ক্ষতি করেছে তোমার? কেন এত খারাপ ব্যবহার করো ওর সাথে? ও তো কোনো দোষ করেনি, দোষ করেছে ওর মা। যা ক্ষতি হয়েছে সেটা আমার হয়েছে, তোমাদের তো কিছু হয়নি। তাহলে এত খারাপ ব্যবহার কেন করো তুমি? সত্যি বলতে চাইছিস তুই আমি খারাপ? শোন, খারাপ হচ্ছিস তোরা দুই সতী। তুইও কি খুব ভালো নাকি? যদি ভালোই হতি তাহলে আর বাপের বাড়ি থেকে পালিয়ে আসতি না বাপ ভাইয়ের মতো চুলকানি মেখে। আর তোর সতীনও, সে তো সব জেনে শুনেও ও বিবাহিত লোককে ফাঁসিয়ে বিয়ে করেছে। নিজেদের মধ্যে এত খুঁত আর তুই আমার খুঁত ধরতে আসছিস? হাস্যকর। আমি কিন্তু তোমাকে এখনো সহ্য করছি ভাবি, শুধুমাত্র আমার ভাইয়ের স্ত্রী বলে তোমায় খারাপ কিছু বলছি না। কি বলবি তুই? হ্যাঁ, বেশ করেছি। তোর ভালা ভালা সৎ মেয়েকে ফাঁসিয়েছি। তোর উপকারই তো করছিলাম আমি। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে তোর সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না সাগরিকা, বলে দিচ্ছি আমি। তোমরা নির্দ্বিধায় চলে যেতে পারো ভাবি, আমার কোনো সমস্যা নেই। আমি সব ছেড়ে ছুড়েই এখানে এসেছি। আমি আশা করিনি যে তোমাদেরকে আমাদের পাশে পেতেই হবে সবসময়। মামি হঠাৎই দমে গেল যেন। মামি হয়তো এইরকম কথা আশা করেনি। আস্তে আস্তে বলল, কি বলছিস সাগরিকা? সতীনের মেয়ের জন্য আমাদেরকে তুই ছেড়ে দিবি? সতীনের মেয়ে হলেও সে আমার স্বামীর মেয়ে। আমার স্বামীর সন্তান আমারও সন্তান। তোমাকে ভাবতে হবে না ভাবি। সকাল হলে নাস্তা খেয়ে তোমরা চলে যাও ভাবি। মায়াকে মন থেকে মেনে নিতে পারলে সেদিন এসো আমাদের বাসায়। সেদিন রাতটা কিভাবে কাটালাম জানি না, তবে মামি আর ভাইপো সেদিন সকালে নাস্তা না করে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার কলিং বেল বেজে উঠলো। আমি আঁতকে উঠলাম। ভয়ে ভয়ে দরজা খুললে বাবা রুমে প্রবেশ করলো। বুকের ভেতর থেকে একটা ভারী বোঝা নেমে গেল। বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। বাবা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় নেই মা, আমি চলে এসেছি। আম্মা বসার ঘরে বসে বাবাকে দেখিয়ে বলল, তুমি এখানে কখন এলে? আমি আসতে বলেছি বাবাকে।
মা সাবিহা বলল, "এত কিছু হয়ে গেল অথচ আমাকে খবর দাওনি কেন?" মায়া আপু মানা করেছে বাবা, তুমি নাকি কাজে গেছো তাই। সাব্বির বলল, ঘরে নীরবতা বিরাজ করলো কিছুক্ষণ। বাবাই বলল, আমি কাজ করছি তোমাদের জন্য, বুঝলে? তোমাদের কিছু হয়ে গেলে আমার টাকা পয়সা সবই অর্থহীন। বুঝলে সবাই? হুম বাবা। বাবার প্যান্ট ধরে ঝাঁকাতে ঝাঁকাতে সাব্বির বলল, একটা কথা বলি বাবা। বলো বাবা। সাবিহা আপু বলেছে মায়া আপুকে নাকি রিক্সাওয়ালা ছেলের কাছে বিয়ে দিবে, তাও মামির ভাইপোর কাছে বিয়ে দিবে না। মায়া আপুকে কি সত্যি রিক্সাওয়ালার কাছে বিয়ে দিবে? এরকম একটা কথা সব পরিস্থিতিতেই হয়তো হাসার মতো। বসার ঘরের সবাই হু হু করে হেসে উঠল, অথচ তাদের সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে তাদের অগোচরে সেটা কল্পনাও করতে পারছে না। স্যান্ডউইচে কামড় দিয়ে কবিতা বলে, মায়া তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? কি বলছো সব কবিতা? বলো আমাকে, ভয় নেই, আমি কাউকে কিছুই বলবো না, প্রমিস। আরে আমার কেউ নেই এমন। কি সব বলো তুমি? এত কিউট একটা মেয়ে আর তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? তুমি বলবে আর আমি বিশ্বাস করব? তোমার কসম কবিতা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে কাউকে পছন্দ তো অবশ্যই করো, তাই না? না, তেমন কেউ নেই ও আমার। তবে মায়া জানো তো আমার পরিচিত একজন তোমাকে খুবই পছন্দ করে। তাই নাকি? কে শুনি? বলা যাবে না। ওকে, এখন তুমি বলো, তোমার কেউ আছে নাকি? কবিতা মুখ বিকৃতি করে বলল, আমার ভাইকে চিনো মায়া? মেরে আমাকে লাশ বানিয়ে দেবে, বুঝলে? হুম, কিন্তু পছন্দ তো অবশ্যই আছে, তাই না? হুম, তা আছে, কিন্তু ভাইয়ার ভয়ে বলতে পারিনি। আমি কেন যেন আনমনে বললাম। বলে দিও কবিতা। পরে দেখা যাবে ভুল সময়ে ভুল মানুষকে ভালোবাসার পরিণতি কতটা ভয়াবহ হয়। বাহ মায়া, তুমি তো বেশ ভালো কথা বলতে পারো। এক্সপেরিয়েন্স আছে নাকি? আমি মুচকি হাসলাম। একটা দীর্ঘ শ্বাস নিজের অগোচরে বের হলো বুক থেকে। কবিতা নামের এই মেয়েটা জানবে না আমার দীর্ঘ শ্বাসের কারণ, অথচ সে আমার কত কাছে।